এই রাষ্ট্রপতি 5 ও 6 আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছিলেন। তাদের দু একজনই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন? মানে নাহিদ ইসলাম সে সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে, মানে উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছিলেন ইউনূস সরকারে, তখন তিনি তো এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন। সেটাই সালাউদ্দিন আহমেদ মনে করিয়েছেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনটি ব্যাপক হইহট্টগোলের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদের প্রথম দিনই যে ভীষণ উত্তপ্ত এবং নাটকীয় হয়ে উঠবে তা আগেই ধারণা করা গিয়েছিল। জুলাই সনদ নিয়েও সংসদ অধিবেশনে ব্যাপক উত্তাপ ছড়াবে তা ধারণা করা হলেও জুলাই সনদ নিয়ে সেভাবে আলাপ হওয়ার কোনো সুযোগই ঘটেনি সংসদ অধিবেশন ব্যাপক হইহট্টগোলের মধ্যে শেষ হয়ে যাওয়ার আগে। সংসদ অধিবেশনের প্রথম দিনের সকালে সংবাদ মাধ্যমে যে খবর প্রথম বেরিয়েছিল সেটা হচ্ছে যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যিবার একটা ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে মূল অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে। সংসদের ভেতরে সংস্কার নিয়ে বিএনপি যথেষ্ট সিরিয়াস কিনা, সিনসিয়ার কিনা, এই নিয়ে রীতিমতো একরকমের উদ্বেগ প্রকাশ করতে করতে, সমালোচনা করতে করতেই জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তারা সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিল। সংসদে তারা যোগ দিয়েছে দুটো শপথ নিয়ে, সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো শপথ নেয়নি এবং সংসদ অধিবেশনের আগের দিনই বলেছে যে ইউনূস সরকারের আমলে জুলাই সনদ সহ যে 133টি অধ্যাদেশ পাশ হয়েছে সেগুলো সবই তারা সংসদে তুলবে এবং যেগুলো প্রয়োজনীয় মনে করবে, ন্যায্য মনে করবে, সেই অধ্যাদেশগুলো এরপর তারা আইনে পরিণত করবে, অন্যগুলো বাতিল হয়ে যাবে। এমন একটা পরিস্থিতিতে যে সংসদ অধিবেশনটি বসেছে সে সংসদে কিন্তু একদিকে যেমন জামায়াতে ইসলামী, বিএনপি তারা দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, এর আগে যখন তারা সংসদে বসেছিল তখন তারা একই জোটের থেকে নির্বাচন করে সংসদে আসন পেয়ে এসেছিল। 2018 সালেও বিএনপি জামাত জোটভুক্ত হয়ে নির্বাচন করে, আর 2001 সালে বিএনপি জামায়াতে ইসলামী 4 দলীয় জোট তারা সরকারি দলে ছিল এবং তারাই তখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। তো এহেন দীর্ঘ সময়ের মিত্র দুটো দল এবার পরস্পরের মুখোমুখি, আর সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান দুজনেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। এবার সংসদ নানা কারণে বিচিত্র, স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই। 2024-এর 5ই আগস্টের পর স্পিকার পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার সেই সেপ্টেম্বর থেকেই 2024-এ কারাগারে আছেন এবং এখনো কারাগারে আছেন। কাজেই সে অবস্থায় স্পিকারের আসনটি খালি রেখে সংসদ অধিবেশন শুরু হয়। তারেক রহমান সংসদ অধিবেশনের শুরুতেই বিএনপির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব করবার দায়িত্ব দেন এবং তিনি সভাপতিত্ব করে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের কাজটি পরিচালনা করেন সংসদের অধিবেশন কক্ষে। স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে নির্বাচন করা হয় এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন কায়সার কামাল। দুজনেরই মন্ত্রিত্ব ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায়। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আর কায়সার কামাল দায়িত্ব পালন করছিলেন ভূমি প্রতিমন্ত্রী হিসেবে। দুজনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণের আগে পদত্যাগ করেন এবং মন্ত্রিত্ব শীট থেকেই শুধু পদত্যাগ করেছেন তাই নয়, যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন তাই দুজনেই বিএনপির সঙ্গে সকল রকম দলীয় পদও ত্যাগ করেছেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির কাছে শপথ পাঠ করবার পর স্পিকার এসে সংসদের অধিবেশন পরিচালনা শুরু করেন। প্রথা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনেই শোক প্রস্তাব আনা হয়েছে। বিএনপির তরফে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং,
পোপ ফ্রান্সিস ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক প্রস্তাব আনা হয়। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরী সহ 31 জন সাবেক সংসদ সদস্যের প্রতিও শোক প্রস্তাব আনা হয়। জামায়াতে ইসলামীর তরফে বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শোক প্রস্তাবে অতীতের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত। এবং তারপর তিনি মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সোবহান, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো আওয়ামী লীগ আমলে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাদের নাম উল্লেখ করেন এবং ত্রয়োদশ সংসদের শোক প্রস্তাবে তাদের নামও অন্তর্ভুক্ত করা হয় স্পিকারের তরফে। কিভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত এই নেতৃবৃন্দের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হলো, সেটা নিয়ে সংসদের প্রথম অধিবেশনের দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ ব্যাপক আলোড়ন তুলেছেন। কিন্তু মনে রাখতে হবে যে জামায়াতে ইসলামী বরাবরই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালের যুদ্ধাপরাধের যে বিচার পরিচালনা করেছিলেন সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জামায়াতের রাজনীতিকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে এসেছে এবং তারা তাদের তরফে এই যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত এই নেতৃবৃন্দকে শহীদ হিসেবে বিবেচনা করেন। কাজেই যখন জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দলে বসেছে এবং যখন জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সকলের সমন্বিত সিদ্ধান্তে আওয়ামী লীগ এখন রাজনীতিতেই নিষিদ্ধ এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তখন আসলে এই বিষয়টি অত্যন্ত স্বাভাবিক বলেই অন্তত আমার কাছে মনে হয়েছে। এই বিষয়টা যে অত্যন্ত স্বাভাবিক এবং জুলাইয়ের আন্দোলনের ফল, সেটা জামায়াতে ইসলামীর আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহার, যিনি জুলাইয়ের আন্দোলনের পর, আগস্টে সরকার পতনের পর বেরিয়ে আসেন বেকসুর খালাস পেয়ে এবং তারপর জামায়াতে ইসলামীর নায়েবে আমির হয়েছেন এবং এখন সংসদ সদস্য হয়ে সংসদে এসেছেন, সেই এটিএম আজহারুল ইসলাম, যিনি মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছিলেন কারাগারের ভেতরে, তিনি বলেছেন সংসদে দাঁড়িয়ে সংসদের প্রথম অধিবেশনের দিনেই যে জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না। এটিএম আজহারের কথাটা মনে করলে দেখবেন যে এই যে তারেক রহমানের বিরুদ্ধেও কিন্তু যাবজ্জীবন দণ্ড হয়েছিল। কাজেই তার পক্ষেও কিন্তু জুলাই আন্দোলন না হলে শেষ পর্যন্ত এই সংসদে আসা কিংবা সংসদ নেতা হওয়া, প্রধানমন্ত্রী হওয়া কোনোটাই সম্ভব হতো না। কাজেই জামায়াতে ইসলামী যে রাজনৈতিক অবস্থানটা নিয়ে বারবার কথা বলছে এবং বিএনপিকে স্মরণ করাচ্ছে, সেটার অত্যন্ত সত্য বাস্তব ভিত্তি আছে বইকি। বিএনপি প্রধান, সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দিয়েছেন সংসদের প্রথম অধিবেশনে এবং সেই ভাষণে তিনি বলেছেন যে এই সংসদ যেহেতু একটা গণ অভ্যুত্থানের পরে সৃষ্ট হয়েছে এবং ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজার প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল এই জাতীয় সংসদ যেহেতু শুরু হতে যাচ্ছে, সেহেতু এর প্রতি মানুষের ব্যাপক প্রত্যাশা আছে এবং তিনি বলেছেন যে ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়, এটাই বিএনপির রাজনীতি। এই সংসদের প্রথম অধিবেশনের সময় কিন্তু পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান, তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান এবং উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের সময় বলেন যে আজকের সংসদ জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো এবং তিনি বলেন যে আশা প্রকাশ করেন যে স্পিকারের কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা হবে না, স্পিকারের কাছে সুবিচার পাবেন, তিনি স্পিকারের কাছে ইনসাফ আশা করেন এবং তিনি বলেন যে আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, যেহেতু বীর বিক্রম যিনি স্পিকার হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, স্পিকারকে উদ্দেশ্য করে তাই জামায়াত আমির বলেন যে আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন, স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান।
এই যে রাষ্ট্রপতি যেই স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করালেন, যেই রাষ্ট্রপতি ঠিক করে দিলেন যে সংসদে এবার স্পিকারের ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সবাইকে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার, সেই রাষ্ট্রপতি যখন প্রথা অনুযায়ী সংসদে বক্তব্য দিতে আসবেন তখন স্পিকার বারবার বলেন প্রথা রক্ষা করতে চাই, সে কারণে রাষ্ট্রপতি এখন বক্তব্য রাখবেন এবং কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। কিন্তু বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি যেমনটা তারা আগেই বলেছিলেন যে তারা এই রাষ্ট্রপতির অভিশংসন চান, গ্রেফতার চান, অপসারণ চান, কাজেই ব্যাপক বিক্ষোভে তারা ফেটে পড়েন। রাষ্ট্রপতি ঢুকে যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে দাঁড়ান এবং সকল সংসদ সদস্যদের দাঁড়ানোর নিয়ম, তখন তারা বসে থেকে হই হট্টগোল করেন। আর এরপর জাতীয় সঙ্গীত শেষ হলে রাষ্ট্রপতি যখন বক্তৃতা দিতে ডায়াসে দাঁড়াতে আসেন তখন রীতিমতো তেড়ে মেরে যান তারা এবং স্লোগান চলতে থাকে, হই হট্টগোল চলতে থাকে। এক পর্যায়ে নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে ভাষণ দিতে আসতে বলে স্বাগত জানানোর প্রতিবাদে বক্তব্য রাখতে চেয়েছিলেন স্পিকারের কাছে। স্পিকার তাকে সেই বক্তব্য রাখার সুযোগ না দিলে তারা স্লোগান দিতে দিতে সংসদের অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি শেখ হাসিনার অত্যন্ত অনুগত ছিলেন, শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে সালাম করতেন, এবং সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ম অনুযায়ী বিএনপির মন্ত্রিসভার অনুমোদিত স্ক্রিপ্ট পাঠ করতে হয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে। কাজেই সেই বক্তৃতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সব অবিসংবাদিত নেতার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন যে আওয়ামী লীগ তার শাসনামলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিদায় নিয়েছিল। এবং তিনি বলেন যে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সবার সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এবং তিনি বলেন যে হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে অবশেষে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এটা নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এটাও মনে রাখা দরকার যে শেখ হাসিনার আমলেই রাষ্ট্রপতির ভাষণটি যেটি তিনি সংসদে দেবেন প্রথা অনুযায়ী, সেটি যে ক্ষমতাসীন মন্ত্রিসভার অনুমোদিত হবে সেই নিয়মটি করা হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমন একটি বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির বলেন যে কিছুতেই তারা সংসদে বসে এই স্বৈরাচারের দোসর, খুনির দোসর রাষ্ট্রপতির ভাষণ শুনতে পারেন না, কারণ রাষ্ট্রপতি সে সময় কোনো হত্যাকাণ্ড থামাতে কোনো ভূমিকা রাখেন নাই, তিনি বরং সেই খুনি শাসকের সহযোগী ছিলেন। জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ বিরোধী দলের রাষ্ট্রপতির ভাষণ চলাকালে ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই রাষ্ট্রপতি 5 ও 6ই আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছিলেন, তাদের 2-1জনই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন? মানে নাহিদ ইসলাম সে সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে, মানে উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছিলেন ইউনূস সরকারে, তখন তিনি তো এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, সেটাই সালাউদ্দিন আহমেদ মনে করিয়েছেন। তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটা স্বাভাবিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক কালচারে ওয়াকআউট নতুন নয়, এটা তারা করতেই পারেন এবং সংসদ অবশ্যই অর্থবহ হয়ে উঠবে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলো যখন সংসদে বসেছে সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকায়, তখন সংসদ কতটা অর্থবহ করে তুলতে পারেন তারা এবং সংসদকে কতটা জনপ্রতিনিধিত্বশীল করে তুলতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে সংসদের প্রথম দিনটি দারুণ অর্থবহ কিছু হয়ে উঠেছিল সেটা বলা সত্যি মুশকিল।